পুরো বিশ্বের কাছে অবশ্যই একটা প্রতিচ্ছবি বাংলাদেশের, এবং বাংলাদেশের ইতিহাসে আমি যতটুকু স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কারোর লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এগুলো তাকিয়ে তাকিয়ে দেখেছে প্রশাসন, এটা খুবই দুঃখজনক। আমরা গোপালগঞ্জে এরকম চিত্র দেখেছি, গণহত্যার সময় প্রশাসনের লোকজন তাদের এপিসিতে করে এই জুলাই সন্ত্রাসীদেরকে উদ্ধার করে আনাতে ব্যস্ত ছিল, কিন্তু এর পরবর্তী তাদের উপরে গোপালগঞ্জের মানুষের উপরে গণহত্যা, এটাও যেন একটা রাষ্ট্রীয় নীতি। ঠিক তেমনিভাবে এখন দেখেন এই লাশ পোড়ানো, মানুষকে মারধর করা, তুমি সহি মুসলিম না, এই ধরনের কথাবার্তা বলে তাদের উপরে হত্যাযজ্ঞ চালানোটা এক প্রকার বৈধতা দেওয়া আছে। আর এটা তো ইউনূস বলেছে। তোমরা বলছো এখানে ফ্যাসিবাদ আমার এই সরকারে আছে, তোমার গ্রামেও তো আছে, তুমি কি করেছো? তার বক্তব্য হচ্ছে কি, সে হচ্ছে ফ্যাসিবাদ যে ইউনূসের দালালি করছে না। এখন এখন ট্যাগ দেখছেন, এখন আওয়ামী লীগের দোসর বলছে, কাফের মুরতাদ বলছে, খ্রিস্টানদের দোসর বলে ওই ব্যক্তির লাশ পোড়ানো হয়েছে, অথচ ওই ব্যক্তি নিজেকে বলছেন পাগল, নুরাল পাগলা, এবং স্থানীয় লোকজন তাকে পাগল। একজন পাগলেরও কোনো রেহাই নেই, বেঁচে থাকতেও রেহাই পান নাই, মরে গিয়ে তার লাশটাও রেহাই পায় নাই। ফর কাইন্ড ইনফরমেশন, এখন এই মুহূর্তে হাটহাজারি জ্বলছে, কয়েকজন নিহত হওয়ার খবর পাচ্ছি। কি নিয়ে জানেন? এই হাটহাজারির যে সেই মাদ্রাসার সামনে দিয়ে যারা সুন্নিপন্থী দাবি করেন, চট্টগ্রামে তাদের একটা বিশাল অংশ আছে, তাদের জনসমর্থনও ব্যাপক আছে, মুসলমানদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতাও ব্যাপক। তারা কি করেন, এই যে আধ্যাত্মিক বিভিন্ন গান বাজনা এবং মানুষকে এই ইসলামিক হামদ নাতের মধ্যে ব্যস্ত রাখা, ফ্যানাটিজম থেকে তারা দূরে থাকেন। এই জিহাদ টিহাদে অতটা তারা বিশ্বাস করেন না। আপনারা জানবেন যে বাংলাদেশে এরকম অনেক ইসলামিক বক্তাও রয়েছেন, যেমন ফ্যানাটিক রয়েছে আহমদুল্লাহ বা এই যে আজহারি, যদিও তারা এখন লুঙ্গির তলা থেকে এসে জামাতি বলছে নিজেদেরকে, এর আগে ছিল আওয়ামী লীগ আর আমির হামজা। আপনারা জানবেন যে 14 গোষ্ঠী আওয়ামী লীগ দাবি করা এই ব্যক্তিরা এখন বলছে জামাত ইসলাম ছাড়া আল্লাহর দলের আর কোনো দল নাই। এবং এই ব্যক্তি বাদেও কিন্তু বাংলাদেশে অনেক উদারপন্থী ইসলাম প্রচারক আছেন, যেমন তাদের মধ্যে তাহেরি সাহেব একজন পরিচিত মুখ। তারা যেরকম নিজেকে সুন্নি দাবি করেন, এক কথায় আহলে সুন্নাহ ওয়াল জামাত কি জন্য তাদের নাম, তো তারা এখন মুসলমানদের যে নবী হযরত মুহাম্মদ, তার জন্মদিন পালন করতে পারবে না। অথচ এই জন্মদিন সৌদি আরবে পালন করা হয়, দুবাইতে দেখলাম যে তাদের বিভিন্ন রেস্তোরাঁয় ছাড়, পার্কিং ফ্রি, এরকম উদযাপন হচ্ছে। বাংলাদেশে এই সুন্নিপন্থীরা মিছিল নিয়ে যাচ্ছে, তাদের এই ঈদে মিলাদুন্নবীর এই মিছিল তারা করতে দেবে না। কারা? হাটহাজারী থেকে বলা হচ্ছে তাদেরকে গরম পানি ফেলা হচ্ছে। আমার কাছে ভিডিও আছে, সেই মাদ্রাসা থেকে, হাটহাজারী মাদ্রাসা থেকে এই মিছিল নিয়ে যাওয়া, ঈদে মিলাদুন্নবী যারা উদযাপন করবেন তাদের মিছিল নিয়ে যাওয়া ব্যক্তিদের, তারাও মুসলমান, তাদের গায়ে গরম পানি ছড়া হচ্ছে। এই গরম পানি কেন ছড়া হচ্ছে? এই প্রতিবাদে একজন সুন্নিপন্থী একজন ব্যক্তি, তার নাম আমি আপনাকে চাইলে ভিডিওটা দেখাতেও পারি। সেই ব্যক্তির নাম হচ্ছে আরিয়ান ইব্রাহিম। তিনি একটি ছবি, মানে মধ্যাঙ্গুলি দেখিয়ে ওই মাদ্রাসার সামনে তিনি বলেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত যশনে জুলুস ঈদে মিলাদুন্নবী চলমান থাকবে ইনশাল্লাহ। এই কথাটি লিখে তিনি মধ্যাঙ্গুলি দেখিয়েছেন ওই মাদ্রাসার উদ্দেশ্যে, কারণ ওই মাদ্রাসা থেকে গরম পানি ফেলা হয়েছে। এখন এই মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে গরম পানি আমরা ফেলবো, এটা আমাদের অধিকার, আমরা ফেসিবাদ বিরোধী ছিলাম, আমরা ঈদের স্বাধীন করেছি, তাই গরম পানি ফেলা আমাদের অধিকার, এটা মব না, এটা কোনো লিঞ্চিং না, এটা আমাদের ডিমান্ড, এটা আমাদের অধিকার, ইসলামের স্বার্থে, নবীর স্বার্থে এটা আমাদের করতে দিতে হবে। কেউ একজন মধ্যাঙ্গুলি দেখে একটি ছবি পোস্ট করেছেন, পুরো হাটহাজারী এখন রণক্ষেত্র, শত শত গাড়ি ভেঙে দিয়েছে এমন ভিডিও আমি দেখেছি, এবং 2 জনকে হত্যা করা হয়েছে এমন ভিডিও আমি দেখেছি। হত্যার নিশ্চয়তা, যদিও ইউনূস সরকার এগুলো ধামাচাপা দিয়ে কতটুকু করবে আমি জানি না। এবং এই গাড়ি ভাঙচুর, এই যে সুন্নিপন্থীদের হত্যা, এগুলো এখন তাদের কাছে বৈধ হয়ে গেছে। তারা বলছে যে এই কি বলে কাফের মুরতাদ, হ্যাঁ, এই যে ধর্মদ্রোহী এদেরকে বলছে আর কি, এই সুন্নিপন্থীদের তাদেরকে বলছে যে ইসলামের দুশ্মন, তাদের কতল করা ওয়াজিব, এই চলছে আর কি। এবং ইউনূস বলছে বাহ কি চমৎকার, আয়না বেচতে এসেছে অন্ধের দেশে, আয়না বেচছে বেচারা। তো এরকম এরকম দাঙ্গা হাঙ্গামা এগুলো কি চলতেই থাকবে লোচন? এটা তো সদিচ্ছার উপর নির্ভর করে। এখন যেই মবের ঘাড়ে চড়ে গভর্নমেন্ট গঠিত হয়েছে, তারা যেটাকে প্রেসার গ্রুপ বলছে, তারা তো গভর্নমেন্ট তৈরি করার আগে এবং পরবর্তীতে আপনি দেখেন যে 19 বা 20 জুলাই নরসিংদীর কারাগার থেকে কিন্তু হাই ভোল্টেজ যারা ছিল, জঙ্গি ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি প্রায় 700 মতন জঙ্গি ছেড়ে দেওয়া হয়েছে, এবং 138টা কিশোর গ্যাং দেশে যেইভাবে সক্রিয় আছে আপনি দেখতে পাচ্ছেন, এবং জনসাধারণও দেখতে পাচ্ছে।
এখন আপনার যদি সদিচ্ছা না থাকে এবং আপনি যদি সন্ত্রাসীদের হাত ধরে সরকার গঠন করে থাকেন, আপনি যদি মাফিয়া প্রধান হয়ে থাকেন, এটা যে চলতেই থাকবে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যতক্ষণ আপনি আছেন, জঙ্গিরাজ ইউনূস আছে, মবরাজ ইউনূস আছে এবং তার জনগোষ্ঠী আছে, তার গ্যাং আছে, ততক্ষণ দেশে এগুলো চলতেই থাকবে এবং এই এনার্কিতে ভর করেই তারা থাকবে। কারণ আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকব, তারা দেশের যেসব সামগ্রিক ক্ষতি করার সেগুলো অন্তরালে করতে থাকবে। তারা দেখেন ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে, সেখানে টার্মিনালগুলা বিদেশি শক্তির হাতে চলে গিয়েছে। সেন্ট মার্টিনের এই অবস্থা, এর মধ্যে মহেশখালী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সমুদ্র বন্দরের, সেই জায়গাতে কিন্তু তারা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। আপনি এই জিনিসগুলো একে একে দেখেন এবং সে কিন্তু এই ফাঁকে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মতন একটি আত্মঘাতী, সার্বভৌমত্বের প্রতি আত্মঘাতী একটা সে চুক্তি করে ফেলেছে এবং সকল রকমের অযোগ্য অপ্রাসঙ্গিক লোকজনকে বসিয়ে রেখেছে। এবং যেটা আপনি শুরুতে বললেন যে কবরেও যে লাশ অনিরাপদ, যে কবরে আগুন দেওয়া হয়েছে, সে সরকার প্রধান, সে তার ভেরিফাইড পেজ থেকে সে একটা নিন্দা জ্ঞাপন করে। উনি কি এনজিও প্রধান না সরকার প্রধান, এটা বুঝতে কিন্তু আমাদের সমস্যা হয়। আপনার সমস্যা হচ্ছে কিনা আমি জানি না, আমার কিন্তু খুব সমস্যা হচ্ছে যে সে কে আসলে। এসব নিন্দা তো আমি জ্ঞাপন করতে পারি, আপনি জ্ঞাপন করতে পারেন, আমরা অ্যাক্টিভিস্টরা জ্ঞাপন করতে পারি। বিইং এ সরকার প্রধান, সে নিন্দা জ্ঞাপন করবে কেন? সে যে এদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবে, সেটাই করবে। এখন অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে, বাংলাদেশের আইনকে আইনের আওতায় আনতে হবে। সেই ভালো বলছেন, আইনকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু তিনি যে নিন্দা জানিয়েছেন, সেখানে আমি যদি মানে তার বিবৃতিটা বলি, সেটি হচ্ছে যে মানুষের, যে কোনো মানুষের পবিত্রতা, সেটা বেঁচে থাকা অবস্থায় অথবা মৃত অবস্থায়, সেই পবিত্রতা রক্ষার দায়িত্ব সরকারের, তাই না? এটি তারা বলছে। তো তারা কি মৃত কিংবা জীবিত কোনোটিরই পবিত্রতা রক্ষা করতে পারছে, আসাদ নূর? না, এখন আপনি এখানে বুঝতে হবে আপনাকে মানুষের সংজ্ঞা তার এটা বলেছে কে? এটা বলেছে ইউনূস। এখন তার কাছে মানুষের সংজ্ঞা কি এটা বুঝতে হবে। তার কাছে মানুষ একমাত্র আপনাকে 5 বছর চাই, ইউনূস মহান, এরা হচ্ছে মানুষ, আর বাকিরা তো ফ্যাসিস্ট। সে তো ফ্যাসিস্টদের রক্ষা করবে এটা বলে নাই তো। আচ্ছা, আফসানা কি চল, আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি আসাদুরের সাথে একমত। এখানে তো দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। যেই ব্যক্তি সরকার প্রধান হিসেবে বসে, চেয়ারে বসে, সে অবৈধভাবে হোক বা জোর করে হোক, বসে বলতে পারে যে তোমার গ্রামেও আছে ফ্যাসিস্ট, তাদেরকে দেখো না, যিনি এভাবে রাষ্ট্রযন্ত্রকে এবার স্টেট অরিজিনেটেড মবের দিকে রাষ্ট্রকে ঠেলে দেয়, তার পক্ষে মানে এই কথাই তো বলা স্বাভাবিক। সে তো বলবেই যে, এবং সে বিরোধীদের, তার বিরোধী যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করা, তাদের জন্য বয়ান তৈরি করা, তাদেরকে আমরা এখন অবস্থা তো দেশে এরকম দাঁড়িয়েছে, মানুষকে প্রোপাগান্ডা খাওয়াতে খাওয়াতে একটা ছেলে তার বাবাকে দেখতে গিয়েছে 6 মাস পরে, 6 মাস ধরে সে বাসা ছাড়া, সে ভোলার ছাত্রলীগ, তাকে তার বাসার সামনে, বাসার দোরগোড়ায় কুপিয়ে ফেলে রাখা হয়েছে। আমাদের কিন্তু সেভাবে তো এখন আমাদের যারা সুশীল, আমরা যারা মানবাধিকার বলে কান্নাকাটি করতে করতে আমরা শাহবাগ কাঁপিয়ে ফেলতাম একসময়, তারা কিন্তু কেউ সেখানে গিয়ে দাঁড়াচ্ছি না। কারণ আমাদের মধ্যে এই জিনিসটা, এই আইডিয়াটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ও তো মানুষ না, ও তো আওয়ামী লীগ, ওকে হত্যা করা জায়েজ আছে। বিষয়টা এরকম, যখন 2013-তে আমরা শাহবাগ করেছি, এরপরে যখন ব্লগার হত্যা হয়েছে, তখন এরকম একটা বয়ান তৈরি করা হয়েছে, ও তো ব্লগার, ও তো নাস্তিক, ওকে কতল করা ঠিক আছে, ও তো মানুষ না। বিষয়টা কিন্তু এখনো সেভাবেই চলছে যে ও তো আওয়ামী লীগ, ওকে মারলে কি হয়েছে, ও বাবাকে দেখতে আসলে কি হয়েছে। আওয়ামী লীগের বাবা মা নাই, আওয়ামী লীগ করলে, ছাত্রলীগ করলে তাদের বাবা মার, স্ত্রী, সন্তান কিছুই নেই, তারা হত্যাযোগ্য। এই বয়ানটাই তো ইউনূস দিচ্ছে এবং এই বয়ান দিতে দিতে তারা কিন্তু এটা একটা অংশের কাছে প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং শিবিরকে নর্মালাইজ করে ফেলেছে। আমি জিনিসটা এভাবেই দেখি। জি, শিবিরকে আসলে আসাদ নূর বোধহয় কিছু বলতে আছেন। যে না, ওই যে আফসার আপার সাথে কিশোর আপার সাথে একটা জিনিস শুধু অ্যাড করি। দেখেন, গোপালগঞ্জের মানুষ মানুষ না, তাদেরকে মিলিটারি বলছে গুলি কর, গুলি কর, একদম জায়গা বরাবর গুলি কর, গণহত্যা চালিয়ে তাদের মানে সেই পাকিস্তানি মিলিটারিদের মতো 4 হাত পায়ে 4 জন ধরে টেনে নিয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশে কোনো সুশীলরা দেখছেন কথা বলতে? না, ওটা আওয়ামী লীগের লাশ, মানে গোপালগঞ্জ ধরেই নেওয়া হচ্ছে যে গোপালগঞ্জ আওয়ামী লীগ। আচ্ছা, এরপরে আবার যখন এই একই আর্মি যখন নুরুরে পেটায়, বলতেছে মিলিটারি তোমরা ব্যারাকে ফিরে যাও। আবার এর পরের দিন যখন চিটাগংয়ে এই জামাত শিবির যে গ্রামবাসীর লুটপাট করতে যায়, লিঞ্চিং করতে যায়, মাইর খায়, তখন বলে সেনাবাহিনী আমাদের বাঁচায় না। মানে দেখেন, তাদের কাছে কিন্তু মিলিটারি কি করবে কি করবে না এটা একটা স্পষ্ট মেসেজ আছে। আওয়ামী লীগ পিটায় হত্যা করতে পারবা, চট্টগ্রামে সেই চিটাগং ইউনিভার্সিটির আশেপাশে গ্রামের মানুষদের তোমরা হত্যা করতে পারবা, কিন্তু নুরু মাফ করতে যাবে তারা তুমি ধরতে পারবে না। তাহলে বুঝছেন তো, তার ইউনূসের কাছে এবং ইউনূসের প্রশাসনের কাছে মানুষের সংজ্ঞাটা কি, এটা স্পষ্ট। আর দ্বিতীয় কথাটা দেখেন,
সুস্পষ্টভাবে যখন একটা লোক এইরকম দানবে পরিণত হয় এবং তার আশেপাশের যারা এই লালবদর বুদ্ধিজীবী তারা কত বড় বেহায়া নির্লজ্জ, এটা প্রমাণ দেখবেন এই যে এই এই নুরাল পাগলার লাশ পোড়ানো নিয়ে জাহিদুর রহমান ভিডিও করে, এই যে ডক্টর জাহিদুর রহমান, এই লালবদর আর একটা যে আওয়ামী লীগের লুঙ্গির তলায়ও ছিল এক প্রকার, কিন্তু কিছু কিছু সফট করেছে, সে বলতেছে যে এটা রয়ের কাজ, লাভবান হচ্ছে। আরে বেটা, একজন মানুষে মরার পরে পুড়াইয়ে দিল, তুই ওই মব নিয়ে কিছু বল, তোর যদি কিছু বলার থাকে, তুই বলতেছ রয়ের লাভ হইলে, তাহলে বাংলাদেশের সবাই রয়ের এজেন্ট, জামাত ইসলাম রয়ের এজেন্ট, সবাই রয়ের এজেন্ট, পিনাকির নামটা উচ্চারণ কর যে আসল রয়ের এজেন্ট না। মানে সিলেক্টিভ তাদের। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন, উনি বলতেছেন দেশ শেষ হয়ে যাচ্ছে, এখন বাঁচাও। আরে শেষ হয়ে গেছে রে ভাই, এটা এখন শেষ হয়ে যাচ্ছে আবার কি। আর চিটাগং ইউনিভার্সিটিতে যখন আপনি দেখেন না, আপনার একজন ভিসি বন্দুক নিয়ে এইভাবে ভিসির অনুসারীরা যাচ্ছে গ্রামবাসীকে হত্যা করতে, প্রো ভিসি যে মাইর খেয়ে আসে। আপনার তো হ্যাঁ, আপনি চাইছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হইতে, কিন্তু আপনার লালবদর বাহিনীতে আপনার নাস্তিক টাস্তিক কইরা, ওই যে আরো আপনার কলিগ যারা, এদের তো পারলে তো পিটায়, এবং আপনাদের যে কালচারাল ফ্যাসিস্ট বলে জুতা দিয়ে পিটাইছে, প্রতীকী পেটানো। একজন অধ্যাপক, আপনার কি লজ্জা শরম নেই? আপনি নিজে রিজাইন করেন, আপনি রিজাইন করে প্রতিবাদ করেন। এই আসলে এই আম সরি টু সে, এই লালবদর বুদ্ধিজীবীদের আসলে লাজ শরম বলতে কিছু নাই। এবং আমরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করি, লালন করি, আমরা তো জানি 1971 কি হয়েছিল। এই বদরুদ্দিন ও উমরদের মতো বদমাইশরা কি করছিল তখন, মুক্তিযুদ্ধে গেছিল কি না, না কোন তলায় ছিল, আমরা কিন্তু এটা জানি। এবং বর্তমানে যে বুদ্ধিজীবীদের দেখতেছি, মজার বিষয় হচ্ছে, এবং এটা একই সাথে দুঃখজনক, তারা যে আগুন লাগিয়েছে, এই আগুনে পুড়ে তারা ছারখার হয়ে যাবে। দেখেন, এই দেবালয়ে আগুন লাগাইলে বলে না যে বনে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, এটা একটা প্রমাণ। আমি একটা ভিডিও শেয়ার করছি, একটু দেখেন, আপনি যদি দেখাইতেন, কয়েক সেকেন্ডের ভিডিও, আপনি একটা জিনিস প্রমাণ পাবেন। কোনো ভায়োলেন্স নাই তো? না না না, কোনো ভায়োলেন্স নাই। এটা কিন্তু হাটহাজারী মাদ্রাসা থেকে, এই দেখতে পাচ্ছেন পানি, গরম পানি, হাটহাজারী মাদ্রাসা থেকে গরম পানি ফেলা হচ্ছে কাদের উপরে? দেখেন, এই নিচে দেখবেন এই জুলুস নিয়ে, এই যে যারা ঈদে মিলাদুন নবীর জন্য যারা মিছিল নিয়ে যাচ্ছে, দেখেন এই পতাকা দেখতে পাচ্ছেন, মিছিল নিয়ে যাওয়া ব্যক্তিরা যারা উভয় পক্ষই মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের উপরে গরম পানি ফেলছে। এর কারণ কি? তার অভিযোগ হচ্ছে যে এরা কাফের। আরেকটা ছবি দেখেন, এবং এই কাজটা করার পরে যে পক্ষের উপরে গরম পানি ফেলা হয়েছে, ওই ছবিটা একটু দেখান, সেই পক্ষের যাকে গণধোলাই দিয়ে এখন সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, পুলিশ কাস্টাডিতে আছে, আরিয়ান ইব্রাহিম বলছে কিয়ামতের আগ পর্যন্ত যশনে জুলুস ঈদে মিলাদুন্নবী চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে, আমি তো ছিলাম পড়াশোনা করতে, আমি দেখেছি যে তাদের মধ্যে তারা ভায়োলেন্স ঘটায় না, তারা বেশ শান্তিপূর্ণ। তাদের উপরে গরম পানি মারার পরে এই হাটহাজারীর এরা বলছে যে এটা আমাদের অধিকার। যে ব্যক্তি গরম পানি খাওয়ার পরে বলছে, মিডল ফিঙ্গার দেখাচ্ছে, দেখাবে না তুমি একটা মাদ্রাসা থেকে, একটা মসজিদ থেকে তুমি গরম পানি মারো, এখন তাকে ধরে নিয়ে, কারণ সে সংখ্যায় কম এবং সে কিন্তু নিরীহ। দেখেন, এই দেশের হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে নির্যাতন করার পরে উল্টা তাদের ধরে নিয়ে যাওয়া হয়, কারণ সে নিরীহ, তাকে কতল করা, তাকে দমন করা সহজ। এইটা হচ্ছে বাংলাদেশের চিত্র। এখন শেখ হাসিনা সরকারের সমালোচনা আছে, কিন্তু ওই 15 বছরে যা করেছে, এই 1 বছরে তা ছাড়িয়ে গেছে অনেক মাত্রায়। এবং এটা কোথায় যে যাবে, এটা তো মানে আফসানা আপা বলেছিনি, সেই দ্বীপগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সেন্ট মার্টিন। এবং আপনি দেখেন ওই জায়গাটার নাম যেন কি ভুলে গেছে, আমি ওখানে গেছিলাম, মহেশখালীর পান বানাই খাওয়াইতাম। হ্যাঁ, কত গান আছে এটা নিয়ে। মহেশখালী এবং সেন্ট মার্টিন দেখেন, দুইটা কিন্তু বিচ্ছিন্ন, মানে ওইখানে তারা সিটি বানাবে সিঙ্গাপুরের মতো। এত জায়গা থাকতে ওই দ্বীপের মধ্যে কেন? এটা তো আমি মহেশখালী গেছি তো বটে, আমি সেন্ট মার্টিনও গেছি, জানি যে ওইখানে আপনি যদি কারোর নিয়ন্ত্রণে থাকে, ওইখানে আপনি চাইলেও যেতে পারবেন না। মহেশখালীর লোকের অনুমতি ছাড়াই ওঠা যায় না, পারে। আর ওইখানে যেখানে আমেরিকার ঘাঁটি হবে, তো সেখানে তো বলাই খুব আরামে তারা এখানে যা কিছু করতে হয় করবে। জি।